সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশের এগিয়ে যাওয়াকে দেখব। আমরা আমাদের মনে যে বাংলাদেশ আছে, যে প্রত্যাশা আছে, তাই নিয়ে আলোচনা করব। এখানে যারা আছেন তারা প্রত্যেকেই স্বনামে সকলের কাছে পরিচিত, তাদের কীর্তির জন্য, তাদের কাজের জন্য। আমি পরিচয় করিয়ে দেই আজকের অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে। আমার ডানে আছেন ফেরদৌস ওয়াহিদ, স্বাধীন বাংলাদেশে যারা নতুন ভাষা নিয়ে, নতুন সঙ্গীত ভাষা নিয়ে একটা আন্দোলন শুরু করেছিলেন তাদের একজন। পাশে আছেন ৪৮ বছরে আমাদের যে নাট্য আন্দোলন, সেই নাট্য আন্দোলনের সকল পর্বে এক তুখোর মানুষ, মঞ্চ সারথি আতাউর রহমান। পাশে আছে তরুণ উঠতি অভিনেত্রী মৌসুমী হামিদ। পাশে আছেন বন্যা মির্জা, যে তরুণেরা আমাদের নাট্য আন্দোলনে যুক্ত হয়ে সবাইকে প্রাণিত করেছিল তাদের একজন। আর কিভাবে বলবো, আজকে পরাধীন দেশে যে আশা জাগা নিয়ে গান, সে গান তো খুরশিদ আলম গেয়েছেন, আর স্বাধীন দেশে মাতিয়ে রেখেছেন সকল মানুষকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, সেই প্রসঙ্গের বাইরে গিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে হবে, আলোচনা শুরু করতে হবে। আমাদের ছেড়ে গেছেন এদেশের অত্যন্ত একজন বলিষ্ঠ জননেতা, দুঃসময়ে যিনি বাংলাদেশের মানুষকে আশান্বিত করেছিলেন, সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, মন্ত্রী, এবং তাকে অন্যভাবেও যদি আমরা বলি, স্বাধীন বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তার সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম। আমরা যদি সেই কালকে বলি, যে সময়ে আমাদের গণতন্ত্র বিপন্নতার মধ্যে পড়েছিল, সেই সময়ে সৈয়দ আশরাফ বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্রের একটা শক্ত ভিত্তি পেয়েছি। এবং আজকে যেই সময়ে আমরা কথা বলছি, সেটি একটি আশা জাগানিয়া কাল। কিন্তু সৈয়দ আশরাফের মতো জননেতারা যদি না থাকতেন, না আসতেন, যদি সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হতেন, তাহলে হয়তো আজকের ভিত্তি রচিত হতো না। আমি প্রথমেই মঞ্চ সারথি আতাউর রহমানের কাছে যাব, যে সৈয়দ আশরাফ সম্পর্কে যদি আপনি বলেন। আসলে ওনাকে আমি খুব কাছ থেকে দেখেছি, কিন্তু স্বল্পভাষী ছিলেন। এরকম এ ধরনের সুশীল, সুন্দর, সুস্মিত রাজনীতিবিদ আমি জীবনে খুব কম দেখেছি। রাজনীতিবিদ হলেই মনে হয় যে অনেক কথা বলবে, অনেক কিছু বোঝাবে, কিন্তু অল্প কথায় উনি বোঝাতেন এবং অত্যন্ত প্রজ্ঞাবান। এবং আওয়ামী লীগের অত্যন্ত দুঃসময়ে উনি অনেক খুব ঝামেলার সমস্ত সমস্যা উনি খুব শান্ত মনে, শিষ্ট মনে এগুলো উনি করেছেন, সমস্যা নিরসন করেছেন। এরকম মানুষ খুব কম হয়, রাজনীতিবিদদের মধ্যে এ ধরনের মানুষ হয় না। আসলে ওনার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ওনার স্ত্রীর বোধহয় বিয়োগের পর থেকেই উনি মনটা ভেঙে যায় ওনার। আমি ওনাকে কাছ থেকেও দেখেছি, খুব কম কথা বলতেন। প্রধানমন্ত্রী বললেন একদিন আমার পাশে, তুমি বক্তৃতা করছো না কেন? বলছে, না আমি করব না। খুব বিনয়ের সাথে বললেন যে আজকে এই জনসমাবেশে আমি বক্তৃতা করব না। এই ধরনের মানুষকে হারানো সত্যি দুঃখের, কষ্টের। এবং আমাদের চেয়ে বয়সে একটু কত ছোট, চলে গেলেন। এবং খুব জ্ঞানী গুণী মানুষরা বোধ হয়, আমি সবসময় বলি সুকান্তর কথা টেনে, কি শেলির কথা টেনে, এরা আগুন মুখে নিয়ে আসে, আগুন মুখে নিয়ে চলে যায়। আমাদের মতো লোকরা বেঁচে থাকে, যাদের কোনো সমাজে তেমন কদর নেই বা তেমন কিছু আমরা দিতে পারিনি এই সমাজকে, তারা দীর্ঘজীবী হয়। কিন্তু সাংঘাতিক প্রতিভাবানরা চলে যায়। উনি প্রতিভাবান ছিলেন এক অর্থে, কিন্তু স্বল্পভাষী, উচ্চকিত আমি ওনাকে জীবনে হতে দেখিনি, আমি কাছ থেকে দেখেছি। তার প্রতি আমার হৃদয়ের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যখন এই খবরটা শুনলাম, আমি অত্যন্ত মর্মাহত। ফেরদৌস ভাই, যদি আপনি একটু বলেন। আমি এটুকু বলবো যে তার রাজনৈতিক জীবনের প্রশংসা
আমি করার মতো আমার মনে হয় আমার সেই ক্ষমতা নেই, কিন্তু আমি একটি গল্প বলবো তার সম্পর্কে। আজ থেকে বছর 30 তো হবেই। আমি কাপাসের ওদিকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কৌতূহলবশত আমি তার গ্রামে গিয়েছিলাম। তো উনি জানতেন না, উনি তখন ঢাকায় ছিল, আমি দেখতে গিয়েছিলাম। যখন তার গ্রামে ঢুকি, ইচ্ছে করেই আমার খুব জানতে মন চাইলো এই মানুষটি সম্পর্কে। আমার মনে হয় আমি যদি 100 জনের সাথে কথা বলে থাকি, 100 জনই প্রাণ খুলে তার সম্পর্কে আমাকে অনেক ভালোবাসার কথা বলেছিল। এটা আমার মনে পড়ে। এবং উনি খুবই অমায়িক এবং মিষ্টি ভাষার একটা মানুষ ছিল। আল্লাহ তাকে বেহেশতে নাজিল করুক, এই কামনা করি। বন্যা, আরিফ ভাই, যখন আসলে ঢুকছি ঠিক সেই মুহূর্তে আমি ব্রেকিং নিউজটাতে চোখ দিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণ বেদনার্ত হয়ে আছি, বেদনা বোধ করছি এবং আমি জানি যে বাংলাদেশের অনেক মানুষ এই মুহূর্তে আসলে বেদনাহত হয়ে আছেন। আমি তাকে দূর থেকে দেখেছি, দূর থেকে দেখা একজন মানুষ, কিন্তু আসলেই ভীষণ শিষ্টাচার আছে তার। যে কোনো মানুষ সম্পর্কে সেই শিষ্টাচারের বাইরে আসলে তিনি কখনো যাননি, যেতে দেখিনি। আমি দূর থেকেই দেখেছি, কিন্তু সেভাবেই দেখা তাকে। আর আমার সবসময়ই মনে হয়েছে যে যতটুকু তাকে স্ক্রিনেই দেখেছি আমরা, সকল সময় আমার মনে হয়েছে যে সত্যি সত্যি উনি কম কথা বলেন, কিন্তু খুবই দৃঢ় এবং শান্ত। এটা বোধহয় তার চরিত্রের বৈশিষ্ট্য। এবং এখানে যার কাছে থেকেও দেখেছেন, আতা ভাইও বললেন, আমার তাই মনে হচ্ছে একদম স্ক্রিনে দেখা মানুষটিও কিন্তু তেমনই। আমি ভীষণ পছন্দ করতাম। খুবই মন খারাপ লাগছে আমার ঢোকার পর থেকে এবং আমি খুবই বেদনাহত। আমি মনে করি যে তার আত্মা শান্তি পাক। কষ্ট পেয়েছেন, অসুস্থ ছিলেন, তার আত্মা শান্তি পাক। খুরশিদ ভাই, সত্যি কথা বলতে কি, ওই আতা ভাই যে কথাটি বললেন যে ভালো লোক বোধহয় আগে যায়, তো ভদ্রলোক আতা ভাই অনেক কাছে থেকে দেখেছেন। সত্যি কথা বলতে কি, কথা কম বলতেন এবং যেটি পারবেন সেটি বলতেন, যতটুকু উনি পারবেন করতে যে কোনো কাজে। সেটাই তো আমি ব্যক্তিগতভাবে মনে হতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে একজন ভালো লোককে হারালো, আত্মার সাথে শান্তি কামনা করি। নিশ্চয়ই। মৌসুমী, ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে। আমি বোনাপার মানে কথার সাথে বলবো আর কি। আমি ওনার সম্পর্কে পার্সোনালি জানার অত আমারও সুযোগ হয়নি। আমি যতটুকু ওনার সম্পর্কে শুনেছি এবং ওনাকে স্ক্রিনেই দেখেছি, তাতে করে আমার ওনাকে একজন ভালো মানুষ মনে হয়েছে। মানে এইটার বাইরে আমি ওনাকে কখনো, মানে উনি আলাদা একটা পার্সোনালিটি, ওনার একটা মানে আলাদা যে ইয়েটা আছেন, সবাই যেটা বললেন, আমি অত কিছু ডিটেলস জানিও না ওনার সম্পর্কে, কিন্তু সবাই বলছেন বা আমিও যতটুকু জানি, খুব কম জানি, তার মধ্যে আমার নিজেরও খুব খারাপ লাগছে। আমি সবার হয়ে বলি, আমাদের এই সময়ে একটা সংকট আছে। সংকটটা হচ্ছে যে, আমি যদি একটা কবিতার লাইন বলি, এই যে মানুষ মুখে একটা মনে একটা, এই দ্বিধাটা আমাদের কাজ করে অনেকের ক্ষেত্রেই। কিন্তু সৈয়দ আশরাফ এমন একজন মানুষ হয়েছে, এমন একজন জননেতা, যে তার মুখের কথা এবং মনের কথা অভিন্নতা পেয়েছিল মানুষের কাছে, এবং সেটা আমরা স্পষ্ট করে সবাই বুঝেছিলাম। এবং সেটা আমার বারবারই মনে হয় যে তিনি অনেক দুঃসময়ে সিদ্ধান্ত দিয়েছেন এবং বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্তটাতে আস্থা পেয়েছে। সেটা কিন্তু খুব একটা ঘটে না। এটা আমি একটু নাক গলাবো এতে। রাজনীতিবিদদের বললেই বলা হয় যে কূটনীতিবোধে থাকতে হয়, কিন্তু আমি বঙ্গবন্ধু সম্পর্কে, জাতির জনক সম্পর্কে একটি কথা বলেছি। ম্যাকবেথ নাটকের শেক্সপিয়ারের একটি সংলাপ আছে, যেটা শামসুল হক অনুবাদ করেছে, হৃদয়ের মিথ্যা ঢাকা পড়ে যাক মুখের মিথ্যায়। হৃদয়ের মিথ্যা হলো, হাসান আরিফকে আমি পছন্দ করি না, উপরে বললাম কি হে তোমার মতো ভালোবাসার লোক কিছু নেই। তো এইটা আছে, হৃদয়ের মিথ্যাটা সবসময়। ডাঙ্কানকে যখন মারলো, মুখের মিথ্যা ঢাকা পড়লো, কিন্তু সৈয়দ আশরাফের মুখের মিথ্যা হৃদয়ের মিথ্যা একই ছিল, মুখের সত্য হৃদয়ের সত্য একই ছিল, যেটা ছিল জাতির জনকের। এটা কিন্তু বিরাট গুণ, এটা হয় না। এটা সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করেছি
সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, আর সেই চলায় আমার মনের মধ্যে যে বাংলাদেশ আছে তাই নিয়ে আমাদের আলোচনা। প্রথমেই মৌসুমী হামিদ, আমরা জানতে চাইব যে অভিনয়ের পেশাগত দিক থেকে কি প্রত্যাশা আপনার? আমার প্রত্যাশা যদি আমি বলি তাহলে আমি খুব ছোট করে বলতে চাই, একজন অভিনেত্রী হিসেবে আমার আমার ইচ্ছা বা আমার স্বপ্ন সুন্দর সুন্দর গল্পে কাজ করা, সুন্দর সুন্দর চরিত্রে নিজেকে পর্দায় দেখা, সেই চরিত্রটা একটা মানে সেই চরিত্রটার প্রথম থেকে যেন একটা শেষ থাকে, এরকম একটা চরিত্রের মধ্যে আমার নিজেকে দেখা। তো আমি চাই যে প্রত্যাশাটা হচ্ছে সব গল্পগুলোই যেন শেষ হয়, সুন্দর গল্প হয়, মানে একটা গল্পর মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেন তৃপ্তি নিয়ে অভিনয় করতে পারি, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। এবং এটা আমার শুধু মানে আমার জন্য না, আমার মনে হয় সব অভিনেতা অভিনেত্রীরাই এই প্রত্যাশাটা করে থাকবেন। নিশ্চয়ই। আমাদের মঞ্চ সারথী আতাউর রহমান, আপনার কাছে একই প্রশ্ন আমি রাখছি না, আমি জানতে চাইব যে আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে আপনার প্রত্যাশা কি? সমাজ ব্যবস্থা প্রত্যাশা তো অনেকই, আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, সবই মানলাম। আমি নাটকের কথাই বলি যে আমরা তো শুরু করেছিলাম স্বাধীন বাংলাদেশে, ত্রহস্পর্শে নাটক শুরু হয়েছিল, নিজের খেয়ে বোনের মোষ তাড়াতাম, এবং সেখানে ছিল আমাদেরকে প্রমোদ কর দিতে হবে এবং আমাদের সেন্সরশিপ সার্টিফিকেট, সেই ব্রিটিশ আমলের কালাকানুন, 1857 কালাকানুন, 57 কি 58 অভিনয় নিয়ন্ত্রণ আইন, সেটা বঙ্গবন্ধু শুনলেন যখন 74-এ আমাদের নাটক বহিপীর হচ্ছে, আমি অভিনয় করছি মঞ্চে, আসাদুজ্জামান নুট্টুরেরা আলিজাকের বাইরে, এটা জিয়া ভাই নির্দেশনা। পুলিশ ঢুকলো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, দুজনে ম্যাজিস্ট্রেট পুলিশ বলে নাটক বন্ধ করেন, আপনাদের সেন্সরশিপ সার্টিফিকেট দেখান, প্রমোদ করের ক্লিয়ারেন্স দেখান, কোনোটাই নেই। পরে আমি আলিজাকে দৌড়াদৌড়ি করে 8টা শো কোনো রকমে বললাম যে আজকের মতো শোটা করতে দিল। বঙ্গবন্ধুর সাথে দেখা, বিটিভি দেখতে গেল, মামুনকে বললো কি মামুন, উনি তো ওটা টোটোকেল মানতেন না, কি জামিল কেমন আছিস, কি বলে বঙ্গবন্ধু আপনাদের সাথে নাটক করা যাবে না। বলছি কেন? বলছে যে এরকম প্রমোদ কর, সেন্সরশিপ সার্টিফিকেট, তখন প্রমোদ কর উনি প্রেসিডেন্সিয়াল অর্ডারে একেবারে রহিত করলেন, তো কিন্তু রাষ্ট্রপতি ছিলেন, এবং সেন্সরশিপ পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ম্যাজিস্ট্রেটের হাত থেকে উঠিয়ে শিল্পকলা দিয়ে দিলেন। এবং তার যশস্বী কন্যা, এবং আমি যাকে আমি বলি তুমি আমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, শেখ হাসিনা, এটা এই পার্লামেন্টের আগের পার্লামেন্টে উনি এটা রদ করলেন, কারণ পার্লামেন্ট ছাড়া এটা পারা যাবে না, ওটা ব্রিটিশ পার্লামেন্ট করেছিল। কাজেই সংস্কৃতি বান্ধব সরকারের কাছে আমার প্রত্যাশা যে নাটক, মঞ্চ নাটক যেন পেশাজীবিত্ব পায়, সে চেষ্টা তারা অনেক দূর এগিয়ে গেছেন। যেমন আমরা স্যালারি গ্র্যান্ট পাই, অথবা এক একটা দল মাসে বছরে 20 লাখ টাকা পেল, 2টা নাটক করতে হবে। আমি আরেকটা ছোট্ট কথা বলতে চাই, বলো। আপনারটা শেষ হলে তারপর বলবো। তো কাজেই আমরা নাটকের দল নাটক করে যদি এক রাতে 5,000 টাকাও পাই, মঞ্চ নাটক হচ্ছে অভিনয়ের সূতিকাগার। টেলিভিশন তো অনেক পরে এসছে, সিনেমা তার কিছু আগে, কিন্তু মঞ্চ নাটক হচ্ছে 5,000 বছর পুরনো। কাজে সেইখানে যদি এই সুবিধাটা পাই তাহলে আমরা অনেক নিবিষ্ট হয়ে নাটক লেখা, অভিনয়, নির্দেশনা কাজগুলো করতে পারবো। এই সংস্কৃতি বান্ধব সরকারের পক্ষে এটা সম্ভব, আর অন্য কোনো সরকার। আমাদের নাটকের উপরে তো 21 পদকই বন্ধ করে দিয়েছিল, এগুলি সবই প্রবর্তন হয়েছে। বর্তমান যেটা চাইছেন সেটা হচ্ছে যে পেশাজীবিত্ব যেন আমরা পাই, পেশাজীবিত্ব হলে অনেক মনস্ক হয়ে কাজ করতে পারবো।
আমি বলতে চাইছিলাম যে জানি না এটা আসলে কেমন হবে বলা, সেটা হচ্ছে এটাও আমার একটা ছোট্ট প্রত্যাশা। সেটা হচ্ছে স্যার যেরকম বললেন, আমিও দেখেছি আমার কিছু বন্ধু বান্ধব আছেন যারা খুব রেগুলার, যারা থিয়েটারে কাজ করেন, অনেকে সিলেট থেকে এসে ট্রেনে করে এসে 2 দিন থেকে ক্লাস করে আবার চলে যান, শুধু থিয়েটারের প্রতি তারা এতটা ডেডিকেটেড। তো আমি চাই যে, আমি যেই বললাম যে গল্পে সুন্দর গল্প চাই, সুন্দর গল্পে অভিনয় করতে চাই, এবং আমি এটাও চাই আমার নতুন বছরে এটাই প্রত্যাশা হবে যেন ওই প্রতিটা গল্পের প্রতিটা চরিত্র যেন চরিত্র অনুযায়ী যে ডিজার্ভ করে ওই ক্যারেক্টারটা তারা যেন করতে পারে, মানে তারা যেন সবাই মানে অভিনয়টা পারে আর কি, এবং অভিনয়টা শিখে তারপরে যেন আসে, আমি এটা বলতে চাই। যদিও আমি অভিনয় শিখে আসিনি, আমি খুবই কাঁচা ছিলাম অভিনয়ে। এবং আমার সবচেয়ে বড় সৌভাগ্য হচ্ছে আমি একদম প্রথম যখন স্টার্ট করেছি 2011-তে, তখন আমি আমার বেশিরভাগ কাজগুলোই করেছি সব মানে অভিনেতাদের সঙ্গে, একটু গুণী মানুষজনের সাথে। এই আলোচনায় আসবো ফেরদৌস ওয়াহিদ, আপনার কাছে জানবার হচ্ছে যে এই যে স্বাধীন দেশের নতুন সঙ্গীত ভাষা নিয়ে যাত্রা শুরু করেছিলেন, তারপর আজকে তো একটা নতুন সময়, নতুন বাক, সঙ্গীতেরও নতুন ভাষা এসেছে নতুন প্রজন্মের কাছে। আপনি তখনও তারকা ছিলেন, এখনো তারকা। আপনার কাছে সঙ্গীত নিয়ে সম্ভাবনার জায়গাটা যদি বলেন। সঙ্গীতের লোক হিসেবে অবশ্যই আমরা চাইব যে আমাদের বর্তমান সরকার তো অনেক উন্নয়ন করছেন, আরও করবে। সঙ্গীতের ব্যাপারে আমার একজন সঙ্গীত শিল্পী হিসেবে বলবো যে আমরা আমাদের বিকর্ষণের জন্য যা যা প্রয়োজন আমরা পাচ্ছি, আমরা আরও চাচ্ছি। যেমন ইন্টারন্যাশনালি যদি আমাদেরকে আমরা পরিচিত করাতে চাই, আমাদের এই ডিজিটাল যুগে যে সাউন্ড, যে জিনিসটা, ভাষা যাই থাকুক না কেন, সঙ্গীতের কিন্তু একটি নিজস্ব ভাষা, তার সুর, সঙ্গীত আয়োজন সব মিলে এখানে আমরা সরকারি পৃষ্ঠপোষকতা অবশ্যই পেতে পারি। কেন একজনের পক্ষে অনেক ছোট একটি বাজার আমাদের, কোনো ব্যক্তির পক্ষে হঠাৎ করে অনেক কিছু আনা কিন্তু সম্ভব না, কিন্তু সরকারের সদিচ্ছায় আমরা পাচ্ছি, এবং আগামীতে আমরা এমন কিছু চাচ্ছি, ভালো একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অডিটোরিয়াম, যেখানে আমরা গান গেয়ে নিজেরা শান্তি পাবো, অথবা সেটি যখন ইউটিউবে যাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, মাঝে মাঝে যখন বিদেশিদের থেকে আমরা কিছু মন্তব্য পাই, ভালো লাগে। কিন্তু আমি বিশ্বাস করি এই শব্দ, আমাদের যে শব্দ, এটাকে যদি আমরা আরো অনেক উন্নত মানের করতে পারি, আমাদের ট্যালেন্ট আছে, আমাদের সুযোগ এখন দিতে হবে আমাদের। এটা সরকারই পারবে, তারা যথেষ্ট করে যাচ্ছে এই সরকার। আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে যে আমরা যেন আরো সুযোগ পাই। আমাদের অপেরা হাউস হয়ে যাচ্ছে, সিডনি অপেরার চেয়ে কোনো অংশে। বন্যা মির্জা, আমি একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসি। নারীর অধিকার নিয়ে কি কি প্রত্যাশা মনের মধ্যে? নারীর অধিকার আসলে যা আছে তাকে বাদ দিয়ে তো আসলে কিছু প্রত্যাশা করা যায় না, নিশ্চয়ই। ফলে যেটা আছে সেটা রেখেই আমি বলতে চাই, হয়তো আমরা বলি যে আমাদের নারীর অধিকার, আসলে নারী অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা অনেক দূর এগিয়ে গেছি, এগুলো সবই আসলে এখনো আমি মনে করি আরিফ ভাই কথার কথা। তার কারণ বস্তুতে এগুলো সকল ক্ষেত্রে সকল লেভেলে হয়নি আসলে। সেখানে আমি প্রথমে, আপনি যদি বলেন তাহলে আমি একদম গোড়া থেকে বলতে চাই, পারিবারিক সম্পত্তির বন্টন সেখানে আছে, তারপর এরকম সকলখানেই আছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় আপনি জানেন। তো আমার মনে হয় যে সেই অধিকারের জায়গাতে মুখে আমরা হয়তো বলছি কিন্তু কার্যত কোথাও নেই। সেটি কিভাবে রাষ্ট্র আসলে, রাষ্ট্রের কাছে আমাদের সেটি প্রত্যাশা থাকবে যে কিভাবে সেই জায়গাটিকে একটি সমবন্টনের জায়গায় নিয়ে আসা যায়। হয়তো হ্যাঁ, খুব অল্প সময়ের কাজও নয়, সেটা অনেক দীর্ঘ সময় ধরে করতে হবে, কারণ দীর্ঘ সময় ধরে এই জায়গায় গেছে, ফলে আরো অনেক দীর্ঘ সময় লাগবে। তো আমরা মুখে না বলে সেই কাজটা আসলে রাষ্ট্রের কাছে প্রত্যাশা করব যে সমবন্টনের জায়গায় সকল ক্ষেত্রে যে আইনগুলো আছে সেগুলো প্রণয়ন, বাস্তবায়ন সবটাই আমরা আসলে দেখতে চাই, এবং নানান ধরনের যে বিষয়গুলো আসলে ফেস করে মেয়েরা বাইরে, সেই রকম একটি জায়গা থেকেও আমরা কথা বলার সুযোগ চাই। আমার মনে হয় যে মেয়েরা তো কথা বলতে পারে না, যতই আমরা বলি এখন বলে, কিন্তু তারপরেও আসলে বলতে পারে না। সেই জায়গাটিও একটি সহজ জায়গা তৈরি করা,
যেন যায়, মানে মেয়েদের সেটি কথা, প্রত্যাশা। মেয়েদের কথা অর্ধেক বাংলাদেশের কথা হয়ে উঠছে না, মানে আমি বলছি যে একদমই তাই। সংখ্যাগত দিক থেকে না, সব হচ্ছে না। দিক থেকে সব দিক হচ্ছে থেকেই তো পিছিয়ে সমান আছে, সমান, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু কথাটাও সমান সমান একটুখানি হবে। যদি আমি যোগ করে দিই যে আমরা বলবার সময় কিন্তু আমরা বলি যে আমাদের শ্রমিক নারীরা অনেক এগিয়ে গেছেন, হ্যাঁ, কিন্তু তাদের শ্রম শোষণের জায়গাটা তো রয়ে গেছে, ফলে সেই জায়গাটাও তো একটু দেখতে হবে, সেই নিশ্চয়ই, জায়গাটাও একটু খেয়াল করতে নিশ্চয়ই। হবে। খুরশিদ ভাই, আপনার কাছে একেবারে ভিন্ন জায়গা থেকে দেখতে চাই জি বলুন। শিল্পীর সামাজিক মর্যাদা। সেই যে কালে শুরু করেছিলেন সে কালে ছিল সংগ্রামের কাল, এবং সেই সংগ্রাম স্বপ্ন হচ্ছে স্বাধীনতার জন্য। অবশ্যই। এখন স্বাধীনতার 47 বছর পর শিল্পীর সামাজিক মর্যাদা নিয়ে আপনার প্রত্যাশার জায়গা। সামাজিক মর্যাদা আমি বলি যে বাংলাদেশের আমাদের তো 2টি পদকই দেওয়া হয়, 21শে পদক, স্বাধীনতা পদক। এছাড়া আমার মনে হয়, আমি বিনয়ের সঙ্গে 2-3টি কথা বলতে চাই, আমি গুছিয়ে কথা বলতে পারি না। প্রথমে যেটি চাই যে ফেরদৌস সাহেব যেরকম বললো, আমি বলি যে আমাদের জাতীয় সঙ্গীতটা, এই বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রথম আসছিলেন তখন কিন্তু সমরদা জীবিত ছিল, রুটিন ছিল, এখানে আমরা ছিলাম। তখন যারা নতুন প্রজন্ম জাতীয় সঙ্গীত গাইতে গেল, 2 লাইন গাওয়ার পর স্টপ করলো, তখন আমরা যারা দুজোয়ার ওল্ড হ্যাগার তারা গিয়ে ধরলাম। এই জিনিসটা যেন এরকম শিল্পকলা, শিশু একাডেমি, এই সমস্ত জায়গায় দেখা যায় যে ঢাকায় যারা থাকেন তারা যে ফ্যাসিলিটিসটা পান, নীলফামারীতে, জয়পুরহাটে কিংবা গাজীপুরে যারা থাকেন তারা কিন্তু পান না। এইটা যেন হয়। আর গান গাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে কোথায় মানে যতটুকু পারা যায় গানকে, একটি গানকে ভালো করার জন্য যা প্রয়োজন সেইটুকু করা উচিত, বাধাটা যেন না দেওয়া হয় গানের জন্য। আর যে সম্মানের কথা, সামাজিক ইয়ের কথা বলেন, আমার মনে হয় যেরকম এটা আমার প্রত্যাশা, যেরকম 21শে পদক যখন আমাকে দেওয়া হলো কিংবা আতাউর ভাইকে দেওয়া হলো কিংবা ফেরদৌস ভাইকে, যাকেই দেওয়া হলো, তাদেরকে সরকার মূল্যায়ন করলো, যে কোনো সরকারি মূল্যায়ন করলো। কিন্তু যখন এই লোকটি যখন ট্রেনে যায়, স্টেশনে যায়, তখন কিন্তু সে একটা জনগণের সঙ্গে একত্র হয়েছে, ওইখানে কিন্তু সে কোনো আর আলাদাভাবে কোনো ফ্যাসিলিটিস পায় না। আমি আদৌ গুছিয়ে বলতে পারলাম কিনা ঠিক না। এয়ারপোর্টে যখন আমি যাচ্ছি, দোজ আর ভিআইপি, তারা গেটিং ভিআইপি ফ্যাসিলিটি, আমি ভিআইপি ফ্যাসিলিটি চাই না, তার চাইতে একটু কম চাই। এই সামাজিক মর্যাদা যদি দেয় তাহলে আমার মনে হয় আমাদের শিল্পীদের, এমনিতেও আমরা সবসময় শুনে আসছি যে শিল্পীদের মানে দুস্থ শিল্পী, দুস্থ শিল্পীটা আমার যে মনে হয় পুরস্কারটা পাওয়া যায় তারও একটু মূল্যায়ন একেবারে চাই। সম্পূর্ণ একমত যে ঠিক না। আছে। তবে আপনাকে অনেস্টলি বলি, হ্যাঁ। দেখেন আপনার একজন মন্ত্রী যখন, এমপি, সাধারণ এমপি যখন কিংবা ডিসি সচিব মহোদয় যখন এয়ারপোর্টে যায়, তখন যে মাজারটা হয় সেটা কিন্তু একজন, আপনি যখন 21শে পদক হাসান স্বাধীনতা পদক তারা কিন্তু সেই জিনিসটা পায় না। কিন্তু সেটা পাওয়া উচিত, কারণ আজকে এটা কি যদি করে জানেন, এটা ওইখানে যে অ্যাডমিশন তার হাসান ভাই আসে না, ওটা করে। কিন্তু সরকার যখন একজন এমপি মহোদয় যখন যান কিংবা একজন সচিব মহোদয় যান, তখন কিন্তু একদম অফিসিয়ালি ডেকোরাম থাকে। এইটা আমার একটা প্রত্যাশা। রাষ্ট্রনায়ক ছাড়া আমি বলি, আজকে যদি বলে দেশটি কার, বাংলাদেশ, আমি বঙ্গবন্ধুর কথা ছেড়ে দিলাম, রাষ্ট্রনায়ক রাজনীতিবিদের ছেড়ে, রবীন্দ্রনাথের দেশ, জীবনানন্দের দেশ, নজরুলের দেশ, এটা আমরা বলছি, কিন্তু এখন আমরা এটা বলতে, এখন ইংল্যান্ড কার দেশ? চার্চিলের দেশ না, শেক্সপিয়ারের দেশ। রাশিয়া কার দেশ? জারের দেশ, লেনিনের দেশ না, টলস্টয়ের দেশ। কাজে শিল্পী সবাই উপরে স্থান হ্যাঁ, পায়। আমরা এই আলোচনা আবার আরেকটি কথা আমি বলতে হবে, বিরতি আচ্ছা, নিয়ে ঠিক আছে। আসবো এই কথায়। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা যে জায়গায় আমাদের আলোচনায় বিরতি নিচ্ছি, আবার ফিরে আসব, সেটি হচ্ছে যে রাষ্ট্র যাদেরকে সম্মান দেয় শিল্পী হিসেবে, সেই সম্মানটি যথাযথভাবে সমাজে প্রতিফলিত হয় কিনা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের বিজ্ঞজনেরা এই কথা নিয়ে আবার ফিরে আসবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম বসুন্ধরা সিমেন্ট নতুন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ায় আমাদের কথা, আমরা কি ভাবছি তাই। আমরা শুরু করব আবারও মঞ্চ সারথি আতাউর রহমানকে দিয়ে। আপনার স্বপ্নের বাংলাদেশ? আমার স্বপ্নের বাংলাদেশ আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ প্রায় এক। উনি সমাজতন্ত্র বলেছিলেন, খুব ক্লাসিক্যাল মার্কস অ্যাঙ্গেলের সমাজতন্ত্র যদিও না হয়,
হ্যাঁ, লেনিন যে সমাজতন্ত্র প্র্যাকটিস করতে চেয়েছিলেন, কিন্তু উনি চেয়েছিলেন যে মানুষ ন্যূনতম তার বাসস্থান পাবে, শিক্ষার অধিকার পাবে, চিকিৎসার অধিকার পাবে। এমন মানুষ বাংলাদেশে এখনও আছে যারা এগুলো থেকে বঞ্চিত হয়ে আছে। কোনো বেকার সমস্যা থাকবে না, সেটা বঙ্গবন্ধু। মানুষে মানুষে কোনো বিভাজন থাকবে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবই থাকবে, কিন্তু একটি পরিচয়, আমি বাঙালি। এটাই আমার স্বপ্নের বাংলাদেশ। এবং আমি চাই না যে এখানে খুব বিরাট বিভাজন হোক, একজন হিমালয় সময় মানে কি বলে সম্পদের অধিকারী আরেকজন মাটিতে পড়ে থাকুক। অন্তত সরকার, যে কোনো সরকার, বর্তমান সরকার তো নিশ্চয়ই দেখবে যে সমতাটা হয়তো আনা যাবে না, কারণ কেউ যদি ট্যাক্স দিয়ে ধনী হয় আমার কিছুই বলার নেই, কিন্তু সমতাটা আনতে হবে সর্বক্ষেত্রে। নিগৃহীত মানুষ যেন না থাকে আমাদের দেশে। একদম। ফেরদৌস ভাই, বাংলাদেশ নিয়ে কথা বললে, আমার স্বপ্নের বাংলাদেশ নিয়ে বলতে গেলে তো শুরুতে আমাকে বঙ্গবন্ধুর কথা আসতেই হবে। কেন জাতির পিতাকে বাদ দিয়ে আমি কি বলবো বলেন? তার স্বপ্নই আমাদের স্বপ্ন। এখন আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে মানুষে মানুষে ভালোবাসা প্রকৃতির একমাত্র আশা, এটাই দেখতে চাই বাংলাদেশ। নিশ্চয়ই। মৌসুমী হামিদ। আর সবাই বঙ্গবন্ধুর কথা বললেন, আমি অনেক ছোট, আমার জ্ঞান কম সবার চেয়ে, কিন্তু যদি রাজনৈতিক নেতা বা দেশের পুরো দেশ পরিচালনা করার যেই দম্ভ বা যেই শক্তি ওনাকে নিয়ে আমি কিছু কাজ করেছি, তার মাধ্যমেই আমি জানতে পেরেছি। তো ওনার জীবনী পড়ারও সৌভাগ্য হয়েছে আমার। তো যদি আমি যদি আমার ক্ষেত্রে আমারটা বলি, তাহলে আমি মানুষে মানুষে ভেদাভেদ দেখতে চাই না। আমি কথা বলতে চাই, আমি যেন সব জায়গায় কথা বলার রাইট পাই, মানে যে কোনো কিছুতেই যেন আমি আমার মতামত প্রকাশ করতে পারি। নিশ্চয়ই। এবং আমরা বলি যে স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন কবি শামসুর রহমান, এবং শেষ লাইনে গিয়ে বলছেন, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা, মানে আমি যা করতে চাই তা করতে পারাই হচ্ছে স্বাধীনতা। খুরশিদ ভাই। আমি বলি যে বঙ্গবন্ধু কিন্তু, এই যে আতা ভাই বললেন আমাদের সিনিয়র, উনি যে আরেকটি জিনিস ছিল, সেটি কিন্তু উনি যে বাক শক্তি যেন কেড়ে নেওয়া না হয়, বাক স্বাধীনতা, বাক স্বাধীনতাটি যেন দেওয়া হয়। আর উনাকে, বঙ্গবন্ধুকে বিক্রি করে যেন কেউ পয়সা ইনকাম করার সুযোগ না পায়, এটি আমার নিশ্চয়ই এই সরকারের কাছে খুব মানে বিনয়ের সঙ্গে আমি। সরকার না, এটা তো আমাদের পালনীয়। মানে আমি বলছি যে আমরা যাতে আর এরকম কিছু না, নাম যেন নাম, আপনার প্রত্যাশা হচ্ছে সেটা, নাম বিক্রি করে যেন না। ঠিক আছে। আর একটা ব্যাপার আছে, আর একটা কথা, এটা অন্য ট্র্যাকে চলে যায়। এর আগে যেটা বললাম, সেটা হলো আমাদের দেশে ক্রিকেট দিয়ে সারা পৃথিবী চেনে বাংলাদেশকে, কিন্তু আগে কিন্তু ফুটবল দিয়ে চিনতো, হাডুডুডু দিয়ে কিন্তু, তারপর ভলিবল, বাস্কেটবল, সুইমিং এগুলি ছিল, সাঁতার এগুলি ছিল। এগুলি দয়া করে আমার মনে হয় খেলাগুলি করা উচিত, খেলাগুলি প্রচলন করা উচিত, এবং এটি ঢাকা শহর না, মফস্বল ভিত্তিকে করা উচিত। বাহ, আমি আসলে স্বপ্ন না দেখি, সকলে স্বপ্ন দেখছেন। আমি মনে হয় আমার জন্য বাস্তবতাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমরা আকাঙ্ক্ষা করি যে আমরা যেই বাংলাদেশটা দেখতে চাই তার জন্য আসলে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে আমাদের। মানে আমি একটু ধরিয়ে দিই, আতা ভাই যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো সব আমাদের সংবিধানে আছে। জি। এবং যেখানে উনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে রচিত যে সংবিধান দিয়েছেন, সেটাকে যদি পূরণও করতে হয় তাহলে আমাদের প্রচুর কাজ করতে হবে। ফলে স্বপ্নের দিকে না গিয়ে আমরা বরং কাজের দিকে যাই। আমার মনে হয় যে ইনাও এটা হয়তো স্বপ্নেরই কথা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার নিজের কাজটি করবেন। যদি নিজের কাজটি তিনি করতে পারেন তাহলে মনে হয় বাংলাদেশ আসলে কোথাও গিয়ে থেমে থাকবার নয়। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আসলে বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। ফলে প্রত্যেকে তার কাজ করবেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ অনেক দূর যাবে, এবং সেটাই আসলে হবার কথা। আর একটা ছোট জিনিস যুক্ত করে দিতে চাই, যেমন কিনা শ্রদ্ধেয় খুরশিদ বললেন, তেমনি আমি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু অনেক নানা ধরনের মেইন স্ট্রিম, আমি যেহেতু থিয়েটারের মানুষ, মেইন স্ট্রিম ফর্মের বাইরে কিন্তু অনেক কিছু ছিল, যাত্রা, পালা, গান, শাড়ি, নানান কিছু ছিল। সেই সকল কিছু যদি আমরা আবার ফিরে পাই এবং সেইগুলোর চর্চা যদি হয়, খেলাঘর সমেত নানান কিছু চর্চা ছিল,
সেগুলো কিন্তু আমরা হারাতে বসেছি। সেইগুলো যদি পাই তাহলে আমার মনে হয় যে আমরা যে জায়গাটাকে দেখতে চাই সেটা আসলে আমাদের পক্ষে দেখা। আমি খালি একটি কথাই যোগ করব, খুব সুন্দর কথা এগুলো, একটি কথাই যোগ করব যে স্বপ্ন দেখাটা কিন্তু খুব জরুরি। এপিজে আব্দুল কালাম ভারতরত্ন, ভারতের রাষ্ট্রপতি ছিল, যে জেগে স্বপ্ন দেখতে হবে, খালি ঘুমিয়ে স্বপ্ন স্বপ্নটাকে আমাদের বাস্তবে রূপান্তরিত করতে হবে। তার জন্য শ্রমের দরকার, মানুষের আত্মত্যাগের দরকার, এটাই বড়। এবং খাঁটি লোক দরকার, কাজের লোক দরকার। না, আমি বলছি যে এখানে আমরা যদি, ফেরদৌস ভাই, আমি যদি এই প্রসঙ্গটা আসি যে আমার করণীয় কি, মানে এই যে বলছি আমি, মানে রাষ্ট্র নয়, সরকার নয়, আমি যদি যুক্ত না হই সবাই ব্যর্থ। সে কারণে কিন্তু বললাম যে আমরা কে আসলে কাজ, নিজের কাজটা করা। এটি তো বলতেই হবে, আমি কিন্তু একজন গায়েন, আমি গান করি, অনেক সমস্যা গায়েন দেখলেও আমার পক্ষে সে অনেক কিছু সম্ভব না সমাধান করা। কিন্তু আমি এটুকু বলবো, গান দিয়ে আমি যদি একটি সৈনিকের মতো গানের ভাষা দিয়ে, সুর দিয়ে মানুষের ভিতরে আনন্দ এবং উন্নতির উজ্জীবিত করতে পারি, সেটাই আমার কর্ম, আমি সেটা করতেও চাই। ভাই, ওই যে বললাম যে আমাদেরকে মনে করেন যে খেলাধুলার জন্য হয়তো এই লোকটি এমন একটা বিস্তীর্ণ এলাকায় থাকে, হয় হিল ট্যাক্সে থাকে, তার কাছে অনেক শেখার আছে, কিংবা হয়তো মনে করেন খুলনায় থাকে, বাগেরহাটের থাকে, কিংবা আপনার নোয়াখালী থাকে ইন্টেরিয়রে, ওই সমস্ত লোকগুলিকে নিয়ে এসে আমাদের কাজ করা। মানে কেবলমাত্র শহরে না, শুধু ঢাকা ভিত্তিক গ্রামে গঞ্জে আছেন। সেটাই একটি কথা বলি, শিশু একাডেমি বলেন, শিল্পকলা একাডেমিতে যেটি হচ্ছে, হয়ে আসছে, এখন থেকে হবে না। আমি বললেই যে হবে না তা না, it will take another 50 years or 100 years। ব্যাপার হয় কি যে সুযোগ সুবিধা কিন্তু এটা বঞ্চিত মফস্বলে যারা থাকে। আমার খুব এইটা খুব মনে রাখে। একটা কথা বলি যে আজকে যে ক্রিকেট প্লেয়াররা, আমি তো পাকিস্তানি আমলকে আমি ব্রিটিশ আমলও দেখেছি, পাকিস্তানি আমলে আমাদের 12th ম্যান পর্যন্ত চান্স পায়নি, সে বাংলাদেশ আজকে ক্রিকেটে কোথায় চলে গেছে। গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছে, যারা কোনোদিন ক্রিকেট বল কিনতে পারে নাই, টেনিস বল দিয়ে খেলা শিখেছে, ফুটবল সব জায়গায়। সেটা বলছে, এখন সারা পৃথিবী কিন্তু বাংলাদেশকে চেনে ক্রিকেট দিয়ে, ওই জন্য ফুটবলও খেলা চেনে না। পাকিস্তান বলছে আমরা বাংলাদেশ হতে চাই, এর চেয়ে বড় মানবিকতার কি? যাই হোক, প্রত্যেকটা মানুষকে আসলে কাজ করতে হবে। আমরা কি বলতে চাইছি যে এখন সময় এসেছে 56,000 বর্গ মাইল এবং 16 কোটি মানুষ, এই আমাদের অগ্রগতিতে, আমাদের সমৃদ্ধিতে সবার একটা দৃশ্যমান কন্ট্রিবিউশন থাকুক। ভাই বলেছেন যে একটু আমাদেরকে ব্যবধান কমিয়ে আনতে হবে, একদম কমাতে হবে, এবং প্রত্যেকের কন্ট্রিবিউশন। সুপ্রিয় দর্শক, আমরা একেবারেই অনুষ্ঠানের অন্তিমে, অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে, কারণ আমরা একটা নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করতে হয়। তা না হলে আজকে যে কথা আমরা শুরু করেছিলাম, সেই কথাকে শেষ পর্যন্ত আমরা যা বলতে চাইলাম তা হয়তো বলা হলো না, কিন্তু এ কথা স্পষ্ট হলো, বাংলাদেশের সমৃদ্ধির কথা, বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া, সেটি গান কবিতার স্বপ্ন দিয়েই সম্ভব, সেটি হচ্ছে বড় কথা। এবং গতকালও আমরা বলেছিলাম, একজন বর্ষিয়ান মানুষ বলেছিল যে আমরা হারবো না, আমরা পারবো। এ কথাটা আজকেও আমার মনে ধ্বনিত হচ্ছে। সবাই ভালো থাকবেন।